দুর্গের অভিশাপ। আপনি 32 বছরের বেশি বাঁচবেন না। আপনাকে বলছি না, আপনি শতায়ু হন। আমি ভাবছি অভিশাপের কথা। ধরুন রাগের মাথায় কাউকে এমন কথা বলেও ফেললেন, আপনার রাগ, ঘৃণা কিংবা প্রতিহিংসা থেকে জন্মানো ইচ্ছা শক্তির জোর কি এত বেশি হতে পারে যে কথাটা ফলে যাবে? ইচ্ছা শক্তি শব্দটা ভারী অদ্ভুত, তাই না? অনেকটা যেন গায়ের জোরের মতো, যেন এই কিছুটা খাটাখাটনি করলেই ও শক্তিটা বাড়িয়ে নেওয়া যায়। ধরুন এমন কোনো গোপন তন্ত্র যা আপনাকে... এখানে কি তন্ত্রের কথা হচ্ছে ওয়াইটি? আপনি এখানে কেন? জান এখান থেকে। যাই হোক, ধরুন এমন কোনো গোপন তন্ত্র যা আপনার ইচ্ছাকে শক্তির পর্যায়ে নিয়ে যেতে পারে, যেখান থেকে জন্ম নেয় অভিশাপ। আজকের গল্পের মধ্যেই এর উত্তর রাখা আছে, তবে সে উত্তর পেতে গেলে আমাদের যেতে হবে প্রাচীন ফ্রান্সের কোনো অপরিচিত পাহাড়ের মাথায় প্রায় ভেঙে পড়া এক দুর্গে। সেই দুর্গের গল্প আমরা শুনব আন্তোইন কোমটের কাছ থেকে। আন্তোইনের সময় কমে আসছে, অভিশাপ ধীরে ধীরে নেমে আসছে তার গলার উপরে। আর দেরি করা ঠিক হবে না, চলুন শুনে নিই H.P. লাভক্রাফটের গল্প দি অ্যালকেমিস্ট অবলম্বনে দুর্গের অভিশাপ। প্রাচীন বৃক্ষের জঙ্গলে ঘেরা টিলা পাহাড়ের একেবারে মাথায় আমার পূর্বপুরুষের তৈরি দুর্গটা। দুর্গের ছাদে উঠে দাঁড়ালে মাইলের পর মাইল বিস্তৃত জঙ্গল আর গ্রাম চোখে পড়ে। এই সমস্তকে চারপাশে নিয়েই যেন রাজার মতো সিংহাসনে বসেছিল বাড়িটা। ছাদের লাগোয়া লম্বা থামগুলোর উপর দিয়ে কত প্রজন্মের ঝড় যে বয়ে গেছে তার ইয়ত্তা নেই। গোটা ফ্রান্সে এমন দুর্দান্ত ও দুর্ভেদ্য ক্যাসেল আর দ্বিতীয় নেই। চূড়ার লাগোয়া প্যারাপেটগুলো কত রাজরাজরার সাক্ষী থেকেছে তারও হিসেব নেই। শুধু বহিরাগত শত্রুর পা এখানে পড়েনি কখনো। তবে এত বছর ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে কেবল সময়ের কাছে হেরে গেছে দুর্গটা। রাজকীয় জীবন কাটাতে কাটাতে ধীরে ধীরে দারিদ্র্যের কোলে ঢলে পড়েছে আমাদের পরিবার। ছাদের সেই গৌরব মাখা পাঁচিলগুলো ভেঙে পড়েছে নিচে ফুলের বাগানের উপর। এখনের ভাঙা পরিখা, জরাজীর্ণ টাওয়ার, পোকায় খাওয়া তক্তা, ফুটি ফাটা চাঁদোয়া, এই সবই যেন এক বিষণ্ণতার গল্প বলে যায়। চারটে থামের মধ্যে একটা কেবল দাঁড়িয়ে আছে এখনো, আর সেখানেই আমরা থাকি। আমার নাম আন্তোইন। এই ক্যাসেলের একমাত্র দাঁড়িয়ে থাকা পিলারের লাগোয়া একটা ঘরে আমি থাকি। বয়স সেই ধরুন 19-এর কাছাকাছি। জীবনের প্রথম বছরগুলো আমি এই পাহাড়ের লাগোয়া গিরিখাত আর ছোট গুহাগুলোর মধ্যে ঘুরে ফিরেই কাটিয়েছি। বাবা মাকে কোনোদিনই দেখিনি। 32 বছর বয়সে ক্যাসেলেরই ছাদ থেকে গড়িয়ে পড়া একটা পাথরের ধাক্কায় আমার বাবা মারা যান। তার 1 মাস পরে জন্মাই আমি। জন্মের সময় মা মারা যান। আমার লেখাপড়া আর দেখাশোনার দায়িত্ব পড়ে ক্যাসেলেরই পুরনো পরিচারক পিয়েরের উপর। আমার ভাই বোন ছিল না, তবে তার দরকারও হয়নি। পিয়েরের সঙ্গে সময় কাটাতেই আমার দিব্যি লাগত। পাহাড়ের পাদদেশে গ্রামের ছেলে মেয়েদের খেলা করতে দেখতাম মাঝে মাঝে। পিয়ের আমাকে ওদের সঙ্গে মিশতে দিত না, বলতো আমি রাজার সন্তান। ওদের সঙ্গে মেলামেশা করা মানে বংশের সম্মান হ্রাস করা। তবে এখন আমি জানি ওটা আসল কারণ নয়। আমাদের বংশের উপর থাবা বসানো অভিশাপের কথা যাতে আমার কানে না আসে,
সেটা নিশ্চিত করতেই আমাকে কারো সঙ্গে মিশতে বারণ করতেন তিনি। যাই হোক, বন্ধু বান্ধব না থাকার কারণে আমি ক্যাসেলের মধ্যেই নিজের পছন্দের পরিসর খুঁজে নিয়েছিলাম। ছায়া ঘেরা বিরাট লাইব্রেরিতে বইপত্র নিয়ে পড়ে থাকতাম, কিংবা বিকেলের দিকে উদ্দেশ্যহীনের মতো জঙ্গলের গভীরে ঘুরে বেড়াতাম। প্রকৃতির কোলে এই নিঃসঙ্গ ভ্রমণের কারণেই কিনা জানি না, সেই বয়স থেকেই একটা জমাট বিষণ্ণতা ভর করেছিল আমার মধ্যে। সেটাই আমাকে আদিভৌতিক জগতের কাছাকাছি নিয়ে আসে। আমার বংশের সম্পর্কে আমার বেশি কিছু জানার অনুমতি ছিল না, কিন্তু যা জেনেছিলাম তাতেই হাজারটা প্রশ্ন জন্মেছিল মনে। খেয়াল করে দেখলেই বোঝা যায় আমাদের বংশের প্রায় কোনো পুরুষই বেশি দিন বাঁচেনি। প্রথমে ব্যাপারটা স্বাভাবিক বলেই ধরে নিয়েছিলাম, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিয়েরের মনের জোর কমতে থাকে। আগে যে কথাগুলো সে আমার থেকে আড়াল করে রাখত, এখন ভুল করেই মাঝে মাঝে সেগুলো বলে ফেলে। সেই কথার সূত্র জুড়ে জুড়েই বুঝতে পারলাম গত কয়েক শতাব্দী ধরে আমাদের বংশের কারোরই 32 বছরের বেশি বাঁচার সৌভাগ্য হয়নি। আমার যখন 21 বছর বয়স, তখন একদিন পিয়ের আমাকে একটা ফ্যামিলি ডকুমেন্ট দেয়। বহু বছর ধরেই উত্তর পুরুষের হাতে হাতে নাকি বয়ে আসছে ডকুমেন্টটা। তাতে যা লেখা ছিল তা বিশ্বাস করা সত্যিই কঠিন, কিন্তু ততদিনে অলৌকিকের উপর আমার স্থির বিশ্বাস জন্মেছে। তা না হলে দেখা মাত্র সেটাকে হেসে উড়িয়ে দিতাম আমি। ত্রয়োদশ শতাব্দীতে ঘটে যাওয়া একটা ঘটনার কথা লেখা আছে তাতে। সে সময় লোকে এই দুর্গকে ভয় পেত। ক্যাসেলের মালিক তখন দুর্দণ্ড প্রতাপ হেনরি কোমটে। তার নামে নাকি বাঘে ছাগলে এক ঘাটে জল খেত। যাই হোক, একই সময়ে এই অঞ্চলে এক ভয়ঙ্কর মানুষ থাকতেন, নাম মিচেল মভিস। কিন্তু এলাকায় তার নাম ছড়িয়ে পড়েছিল শয়তান মভিস নামে। সে নামেরও একটা কারণ ছিল। পেশায় সাধারণ কৃষক হলেও নানা রকম অলৌকিক ও তন্ত্রশক্তি নিয়ে তার পড়াশোনা ছিল। ফিলোসফার স্টোন, এলিক্সির অফ লাইফ ও ব্ল্যাক ম্যাজিক নিয়ে বিস্তর জ্ঞান ছিল তার। মভিসের চার্লস নামে একটি ছেলে ছিল। ছেলেটিও আদিভৌতিক জ্ঞানে বাপের মতোই চৌকস হয়েছিল, ফলে তার নাম হয় চার্লস লে সর্সারার। এলাকায় এই বাপ ছেলের সম্পর্কে কিছু গুজব চালু ছিল। বুড়ো মভিস নাকি তার স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মেরে শয়তানের কাছে বলিদান দিয়েছিল। কৃষকদের কিছু ছেলে মেয়ে হারিয়ে যায়, সেসবের পেছনেও নাকি এদেরই হাত ছিল। এত কিছুর মাঝেও এই নরপিশাচদের একটি মাত্র মানবিক গুণ ছিল। মভিস তার ছেলেটিকে প্রাণাধিক ভালোবাসত। একদিন একটা ঘটনা ঘটল। হেনরি কোমটের ছেলে গডফ্রে হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে গেল। সবার সন্দেহ গিয়ে পড়ল ওই বাপ ছেলের উপর। সার্চ পার্টি খোঁজা শুরু করলো এবং তাদেরই একদল লোক গিয়ে হানা দিল বাপ বেটার কটেজে। সে সময় মভিস বড় কড়াইতে কিছু একটা তরল ফোটাতে ব্যস্ত ছিল, তো কোনো কথাবার্তা বা যুক্তিতর্ক ছাড়াই সেই সার্চ পার্টির লোকেরা তার উপর হামলা চালায়। এন্তার লাথি ঘুষি এলোপাথারি মারতে থাকে তাকে। যখন সেসব থামে তখন দেখা যায় বুড়ো জাদুকরের শরীর থেকে প্রাণ বেরিয়ে গেছে। কিছুক্ষণ পরে সেই ক্যাসেলেরই একটা পুরনো ঘর থেকে গডফ্রেকে উদ্ধার করা হয়। সেই খবর পেয়ে যখন কোমটেরা মভিসের কটেজ থেকে বেরোতে যাচ্ছেন, তখনই সর্সারের গাছের ফাঁক থেকে সেখানে এসে উপস্থিত হয়। খানিক এদিক ওদিক দেখেই সে বুঝতে পারে কি ঘটতে চলেছে, তবে তার মুখ চোখে কোনো উত্তেজনার চিহ্ন দেখা যায় না। সে ধীরে ধীরে কোমটের সামনে এসে দাঁড়িয়ে বিশেষ কয়েকটা শব্দ উচ্চারণ করে।
অর্থাৎ তোমার এই খুনে বংশের কেউই তোমার থেকে বেশি দিন বাঁচবে না। কথাগুলো বলতে বলতেই সে নিজের জামার ভিতর থেকে একটা বর্ণহীন তরল বের করে তার পিতৃঘাতকের দিকে ছুঁড়ে দেয়। তারপর রাতের অন্ধকারে বাদুড়ের মতো মিলিয়ে যায়। মুখে কোনো কথা ফোটার আগেই কোমটের মৃত্যু ঘটে। পরদিনই তাকে সমাধিস্থ করা হয়। তবে এই ঘটনার বহু বছর পরেও সর্সারারের আর কোনো খোঁজ পাওয়া যায় না। সময়ের সঙ্গে সঙ্গে কোমটে পরিবারের কাছে এই ঘটনার স্মৃতি ফিকে হয়ে আসে। সেই নিষ্পাপ গডফ্রে 32 বছর বয়সে এসে একদিন শিকারের সময় তীরবিদ্ধ হয়ে মারা যায়। অভিশাপের কথা কেউ তোলেও নি তখন। এর অনেক বছর পরে রবার্ট কোমটেকে কাছেই একটা মাঠে মরে পড়ে থাকতে দেখা যায়। কৃষকরা বলা বলি করে তার নাকি কদিন পরেই 32 বছর বয়স হওয়ার কথা ছিল। এমন করে অভিশাপ 32 পেরোনোর আগেই কোমটেদের বংশকে ধীরে ধীরে শেষ করে দিতে থাকে। অভিশাপের কথা যদি সত্যি হয় তাহলে আমার আর 11 বছরের জীবন বাকি আছে। এতদিন জীবনের তেমন মূল্য ছিল না আমার কাছে, কিন্তু এখন আসন্ন মৃত্যুর কথা ভেবেই কেন জানি না জীবনকে বড় ভালোবেসে ফেললাম। সেই সঙ্গে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়া অমোঘ আকর্ষণে টানতে লাগলো আমাকে। বাইরে যেতে পারি না বলে আধুনিক বিজ্ঞানের প্রতি তেমন টান নেই আমার, বরঞ্চ মনে হলো আজ থেকে 600 বছর আগের সেই বাপ ছেলের মতোই জাদুবিদ্যা টানতে শুরু করেছে আমাকেও। মরিয়া হয়ে খুঁজতে লাগলাম এমন কোনো উপায় যা আমাকে অভিশাপের হাত থেকে মুক্তি দিতে পারে। আমার যখন 30 বছর বয়স তখন পিয়েরের কাছে ওপারের ডাক এলো। যে বাগানের পাথরগুলোকে সে ভালোবাসত সেগুলোর নিচেই কবর দিলাম তাকে। এই ক্যাসেলে আর কেউ রইল না। তারপর থেকেই এই বিরাট ক্যাসেলের ভেতর আমি আরো অসহায়, আরো একা হয়ে গেলাম। একাকিত্বে কাতর হয়ে আরো বেশি করে খুঁজতে লাগলাম মুক্তির উপায়। ক্যাসেলের যেসব জায়গায় আমাকে যেতে বারণ করেছিল পিয়ের, সেই জায়গাগুলোই আতিপাতি করে ঘুরে দেখতে লাগলাম। মাকড়সার ঝুল, পুরনো স্যাঁতস্যাঁতে আসবাবের মধ্যে যা খুঁজে পেলাম সেগুলো আশ্চর্যের সন্দেহ নেই, কিন্তু তার কোনোটারই অভিশাপের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কতদিন আমার হাতে বাকি আছে তার একটা স্বচ্ছ হিসেব রাখলাম। পেন্ডুলামের প্রতিটা দুলুনি শুনে মনে হয় যেন আমার আসন্ন মৃত্যুর পদধ্বনি শুনছি। ধীরে ধীরে সেই প্রতীক্ষিত সময় কাছে এসে পড়ল। ঠিক কোন রূপে সেই অভিশাপ আমাকে গ্রাস করবে সেটাই ভাবতে লাগলাম সারাদিন। শেষে মনস্থির করে নিলাম, মৃত্যুর কাছে যদি হারতে হয় তাহলে লড়াইয়ের শেষ চেষ্টাটুকু অন্তত করব। নতুন উদ্যমে গোটা ক্যাসেলটা ঘুরে দেখতে লাগলাম। আমার 32তম জন্মদিনের 7 দিন আগে আমার জীবনের সব থেকে দরকারি ঘটনাটা ঘটল। সেদিন গোটা সকালটা একটা পিলারের লাগোয়া ভাঙা সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করছিলাম। বহুকাল হলো এ জায়গাটায় মানুষের পা পড়েনি। সিঁড়ির ফাঁক গলে পা পিছলে নিচে পড়লে মৃত্যু অবধারিত। তাও আমি সাহসে ভর করে এগিয়ে গেলাম। একেবারে নিচের তলা অবধি উঠতেই দুপুর হয়ে গেল। নিচতলার ভেতরে ঢুকে দেখলাম জায়গাটা অনেকটা মধ্যযুগীয় জেলখানা ধরনের। কিছুটা পাথরের অস্ত্রাগারের সঙ্গেও মিল আছে। শেষ সিঁড়িটা ডিঙাতেই দেখলাম একটা সোরাখচিত প্যাসেজ এগিয়ে গেছে সামনে। জায়গাটা অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। মনে হলো পায়ের নিচে কিছুটা জলও আছে। টর্চটা খানিক এদিক ওদিক ঘোরাতেই মনে হলো আমার পায়ের ঠিক নিচে একটা চাকতি দেওয়া ট্র্যাপ ডোর আছে।
খানিক কসরত করতেই সেটা মাটি থেকে উঠে এলো। মনে হলো একটা ছোট ছিদ্র থেকে কিছুটা কালো ধোঁয়া বেরিয়ে আসছে। সেই ধোঁয়াতেই আমার টর্চের আলোটা কয়েকবার তপতপ করে উঠল। বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে বুঝলাম সরু কয়েকটা সিঁড়ির ধাপ নেমে গেছে অতলে। টর্চটা নিচের দিকে রেখেই আমি ধীরে ধীরে সেই সিঁড়ি দিয়ে নেমে আসতে লাগলাম। কিছুক্ষণ চলার পরেই বুঝলাম এতক্ষণে মাটির নিচে এসে পড়েছি। সিঁড়িটা শেষ হতে একটা শক্ত ওক কাঠের দরজা চোখে পড়ল। দরজাটা প্রাচীন সন্দেহ নেই, এও বোঝা যায় অন্তত 50 বছর খোলা হয়নি দরজাটা। তার উপর হাত রাখতে একটা ঠান্ডা ধাতব স্পর্শে শিউরে উঠলাম আমি। তবে কয়েকবার তার উপর ধাক্কা দিয়েও সেটা খুলতে পারলাম না। আশেপাশে আর কিছু নেই দেখে হতাশ হয়ে ফিরে আসতে যাচ্ছি, এমন সময় আমাকে চমকে দিয়ে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেল। আওয়াজ শুনে বুঝলাম আমার পেছনে জং ধরা দরজাটা মৃদু শব্দ করে খুলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার কি মনে হয়েছিল তা প্রকাশ করা সম্ভব নয়। শুধু এটুকু বুঝেছিলাম এই ক্যাসেলের গোপন ঘরে আজ কয়েকশো বছর মানব চক্ষুর অজ্ঞাতে কোনো জীবিত কিংবা মৃত অস্তিত্ব রয়ে গেছে। পেছনে ফিরে দেখলাম সেই আদিম দরজার ঠিক মুখে একটা ছায়া ঢাকা মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটার মাথা একটা স্কাল ক্যাপ জাতীয় কিছু দিয়ে ঢাকা, গায়ে প্রাচীন আমলের কালো রঙের টিউনিক, গোটা মুখ ঢেকে গেছে চুল আর দাড়ির জঙ্গলে, বিরাট উন্মুক্ত কপাল, গাল ভরে গেছে বলিরেখার দাগে, হাত দুটো আদিম মানুষের মতো লম্বা, তাতে অন্তত কয়েক ইঞ্চি লম্বা নখ, অনেকটা কঙ্কালের মতো চেহারা। তবে সব থেকে আশ্চর্যের হলো জীবটার চোখ দুটো, যেন অসীম অন্ধকার নিয়ে চেয়ে থাকা একজোড়া গুহা। সে দৃষ্টি এখন এসে পড়েছে আমার উপর, ঘৃণায় বিদ্ধ করে আমাকে মাটিতে মিশিয়ে ফেলতে চাইছে যেন। কয়েক সেকেন্ড সেইভাবেই দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে কয়েকটা শব্দ উচ্চারণ করল সে। সে কণ্ঠের মধ্যে যে আতঙ্ক, শূন্যতা মিশেছিল তা আমি বর্ণনা করতে পারি না। যা বলল সেটা সম্ভবত প্রাচীন ল্যাটিন ভাষা। অলৌকিকের প্রতি টান থেকেই সে ভাষা কিছুটা আমি জানতাম। বুঝলাম আমার বংশের উপর এসে পড়া অভিশাপ নিয়ে কিছু একটা বলছে সে। কিভাবে ভুল সন্দেহে মভিসকে ফাঁসানো হয়েছিল, কিভাবে তার ছেলে সর্সারার অভিশাপ ছুঁড়ে দিয়ে গেছিল হেনরির মুখে, কিভাবে বহু বছর পরে আবার ফিরে এসে লুকিয়ে গডফ্রের বুকে তীর মেরেছিল সে, কিভাবে এই অন্ধকার ছায়ামূর্তির মতো ক্যাসেলে গোপন ঘরগুলোর ভিতরে আত্মগোপন করে থাকত, কিভাবে বহু বছর ধরে কেবল প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে লুকিয়েছিল সে ক্যাসেলের ভিতরে। সেই সব গল্প এক নিমেষে বলে চলেছে সে। ঠিক এই মুহূর্তে জীবনের নিগূঢ়তম সত্য উদ্ঘাটিত হলো আমার সামনে। আমাদের এই ক্যাসেলের অভিশাপ অলৌকিক নয়, সে বাস করে ক্যাসেলেরই এই গোপন কুঠুরিতে।
যে পাথর পড়ে আমার বাবার মৃত্যু হয় সে পাথর মানুষই গড়িয়ে দিয়েছিল। যে তীর বুকে লেগে গডফ্রের মৃত্যু হয় সে তীর মানুষেরই ছোঁড়া। রবার্টকে মাঠের উপরে খুন করে কোনো মানুষ, কিন্তু এই লোকটাকে, এর আগে কার ঘাড়ে ছিল এই অভিশাপের দায়িত্ব? বলার সময় উৎসাহে চিকচিক করছিল লোকটার চোখ দুটো। উৎসাহতেই পুরানো ঘৃণাটা কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিল। কথা শেষ করে হঠাৎ ফিরে এলো সেটা। আজ থেকে বহু বছর আগে চার্লস সর্সারার যেভাবে আমার পূর্বপুরুষের মুখে মৃত্যু ছুঁড়ে দিয়েছিল, সেভাবেই একটা ফাইল আমার সামনে তুলে ধরল সে। জীবন রক্ষার তাগিদে আমি হাতের টর্চটা শক্ত করে ধরে ছুঁড়ে মারলাম আমার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখে। শব্দ শুনে বুঝলাম সেই ফাইলটা ভেঙে ছড়িয়ে পড়েছে মেঝেতে। একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো আগত ঘাতকের মুখ থেকে। আমি আর নিজের নার্ভের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না, ছিটকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান যখন ফিরল তখন চারদিক আরো অন্ধকার হয়ে গেছে। কি ঘটেছে সেটা মনে করেই আর নতুন কিছু দেখতে ইচ্ছা করল না আমার, কিন্তু কৌতূহল পিছু ছাড়ল না। কে এই লোকটা? আমাদের ক্যাসেলে সে এলোই বা কি করে? মভিসের মৃত্যুর প্রতিশোধ সে কেন নিতে চায়? সব থেকে বড় কথা, সর্সারারের মৃত্যুর পর সে অভিশাপ রক্ষার দায় কার উপর পড়তেছিল? এত বছরের ভয় এই মুহূর্তে আমার কাঁধ থেকে নেমে গেছে, কারণ আমি জানি অভিশাপ স্বয়ং অসহায় হয়ে পড়ে রয়েছে আমার সামনে। তার বদলে কৌতূহল এই মুহূর্তে পুড়িয়ে ছাড়খাড় করছে আমাকে। লোকটার এখন উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। তার গুহার মতো অন্ধকার চোখ দুটো প্রায় নিভে এসেছে। আমার কৌতূহল গিয়ে পড়েছে দরজার ওপারের ঘরটায়। সেখান থেকেই হয়তো লোকটার পরিচয় পাওয়া যাবে। তাকে পেরিয়ে ভিতরের ঘরে ঢুকে এলাম। ঘরটাকে অনেকটা অ্যালকেমিস্টের ল্যাবরেটরি বলা চলে। একদিকের কোণে হলদে রঙের কিছু একটা রাখা ছিল। টর্চের আলো পড়তে চকচক করে উঠল জিনিসটা। হয়তো হয়তো সোনা, কিন্তু ওসব নিয়ে আগ্রহ জন্মালো না আমার। ঘরের একদিকের কোণে একটা 1 ফুট প্যাসের সুড়ঙ্গ। কিছু দূর গিয়ে দেখে এলাম সেটা একটা পাহাড়ি গিরিখাতের মধ্যে উন্মুক্ত হয়েছে। বুঝলাম সেই সুড়ঙ্গ দিয়ে বেরিয়েই খুনগুলো করা হতো। ভেবেছিলাম আপাতত ফিরে গিয়ে কাল সকালে এসে জায়গাটা আর একবার পরীক্ষা করে দেখব, কিন্তু ফিরে আসতেই লোকটার মুখের উপরে চোখ পড়ল আমার। খুব মৃদু একটা শব্দ করে চলেছে সে। মুখটা হাঁ হয়ে যাচ্ছে বারবার। আমাকে ঠিক কি বোঝাতে চাইছে বুঝতে পারলাম না। বছর, অভিশাপ, এই দুটো শব্দ সম্ভবত বলছে, কিন্তু বাকি কথার মানে কিছুই বুঝতে পারলাম না। মানুষটার শরীর কেঁপে চলেছে একটানা। হঠাৎ সেই বিকৃত শরীরটা নিজের সবটুকু শক্তি দিয়ে মাটি থেকে মাথাটা তোলার চেষ্টা করল। কণ্ঠের শেষ শক্তিবিন্দুটা খুঁজে নিয়ে আমাকে সে যা বলল তা আমার বাকি জীবন তাড়িয়ে বেড়াবে আমাকে। গর্দভ, আমি কে এখনো ধরতে পারলি না? তোর বংশের শেষ 6 প্রজন্ম কি করে শেষ হয়ে গেছে বুঝতে পারলি না? অমৃতের কথা কি কেউ বলেনি তোকে? জানিস না, অ্যালকেমির রহস্য ভেদ করেছিলাম আমি।
বেশ, আমি বলছি, আজ 600 বছর ধরে বেঁচে থেকে তোর বংশের উপর প্রতিশোধ নিয়েছি আমি চার্লস লেসাস। লাভক্রাফটের মাত্র 17 বছর বয়সে লেখা এই গোটা গল্পটা আসলে যে একটা রূপক তা বলে দেওয়ার দরকারই হয় না। অভিশাপ আসলে কেউ দিতে পারে না। অভিশাপ বাস করে আমাদের ভিতরে, আমাদের অনুতাপ অবিনশ্বর। সে ভিতর থেকেই ধীরে। Please subscribe my channel, Asia Go for Sunbo. Please subscribe my channel, Asia Go for Sunbo. Please subscribe my channel, Asia Go for Sunbo.